শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে আমাকে ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। মা বললেন, দুটা ডিম কিনে আনতো, ভাজি। সারহান বিরক্তে বলল, ঘরে রুই মাছ রান্না হয়েছে, চিংড়ি রান্না হয়েছে, এত কিছু থাকার পর আবার ডিম ভাজি খাইতে চাই কে? সারহানের ছোট বোন বিভা খানিকটা চেঁচিয়ে বলল, তোমার বইয়েরই খাইতে মন চাইছে ভাই, আমাদের কারোর এত আবদার করার সাহস নেই। চাঁদের দেশের থেকে আসছে সে, তাই মাছ খায় না। মা চোখ রাঙালেন বিভাকে, বললেন, নতুন বউ শুনবে, আস্তে কথা বলতে পারিস না? মীরা সম্ভবত বিভার কথা শুনতে পেয়েছে। মাথায় ঘোমটাটা টেনে নিজের রুম থেকে বেরিয়ে আসে সে। মাথা নিচু করে বলে, মা, আপনার ছেলেকে বাইরে যেতে মানা করেন, আমি ঝোল দিয়ে খেয়ে নিব, আর কিছু লাগবে না। মা কিছু বলার আগেই সারহান বলল, সমস্যা নেই, আমি নিয়ে আসছি, তবে মাছ খাওয়ার অভ্যাস করবে। সারহান খুব দ্রুত কথাগুলো বলে গটগট করে হেঁটে চলে গেল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সারহানের বিয়ে হয়েছে 6 দিন। এই 6 দিনে তার খুব অদ্ভুত একটা রোগ হয়েছে, খালি সারাক্ষণ মীরাকে দেখতে ইচ্ছে হয়, কিন্তু মীরা সামনে আসলেই চোখের দিকে তাকাতে পারে না, লজ্জা করে। কি অদ্ভুত কথা, নিজের বউকে দেখে কি কারো লজ্জা পায়? মীরা এ নিয়ে তার সাথে ঠাট্টাও করছে। 2 দিন আগে জিজ্ঞাসা করলো, আচ্ছা সারহান, লজ্জাবতীর পুরুষবাচক শব্দটা কি জানো? সারহানের এমন লজ্জা লাগলো, কত মেয়ে বন্ধু ছিল কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, কই তখন তেমন হয়নি। মীরার আর সারহানের অ্যারেঞ্জ ম্যারেজ। সারহানের কোনো মনের মানুষ ছিল না, তবে কিশোর বয়সে সে একটা পাহাড়ি মেয়েকে ভালোবেসেছিল। তখন তার বাবার পোস্টিং ছিল চট্টগ্রামে। মেয়েটা সারহানের স্কুলেই পড়ত। কি ঘন আর লম্বা চুল মেয়েটার মাথায়। সারহান তাই নাম দিয়েছিল মেঘবতী। মেঘবতীকে তাকে ভালোবাসত, কিন্তু সেও ভালোবাসা স্থায়ী হয়নি, কারণ মেয়েটা বৌদ্ধ ছিল। বাবা প্রচণ্ড রাগ করেছিলেন সারহানের উপর। সারহান ভেবেছিল জীবনে আর কাউকে ভালোবাসতে পারবে না। পরবর্তীতে অনেক প্রপোজাল পেয়েও কোনোটাই অ্যাকসেপ্ট করেনি সে। শেষে বাবা মীরার সাথে বিয়ে ঠিক করল। মীরার ছবি দেখতে দিল তাকে। না চাইতেও তার অবচেতন মন আশা করেছিল মেয়েটা মেঘবতীর মতো দেখতে হবে, কিন্তু না। ছবিতে দেখল মীরার মাথায় নুডলসের মতো কোঁকড়ানো চুল ঘাড় অবধি নেমে এসেছে, চোখে চশমা। সে দীর্ঘশ্বাস ফেলেছিল, ভেবেছিল কোনোদিন কি এই মেয়ের জন্য কোনো কিছু অনুভব করতে পারবে যেমনটা মেঘবতীর জন্য করত। কিন্তু বিয়ের পরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মীরা কাঁদছিল শ্বশুরবাড়ি আসার সময়। মীরার কান্না দেখে সারহানের এমন মায়া লাগলো, মনে হলো তার খুব কাছের একজন মানুষ কাঁদছে। খুব মন চাইল হাতটা ধরে বলতে, আর কেঁদো না প্লিজ। মাত্র 3 বার কবুল বললেই সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ এত আপন হয়ে যায়। মীরাও তাকে বাসর রাতে বলেছিল, আপনাকে আজকে প্রথম দেখলাম, অথচ মনে হচ্ছে কত দিনের চেনা। এই ভালোবাসা অবশ্যই স্রষ্টা প্রদত্ত। বিভা বলল, দেখলাম মা, তোমার ছেলের কাণ্ড। এখন যদি আমি কিছু আনতে বলতাম তাহলে সিংহের মতো গর্জন করে উঠত। এখন বউয়ের সামনে বিলের মতো ম্যামাও করছে। 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই বউ এত আপন হয়ে গেল। মা বললেন, বিভা, তুই কি চাস সারহান নতুন বউয়ের সাথে ঝগড়া করুক? তুমি চুপ থাকো মা, রাগে আমার গা জ্বলে যায়। আমার বান্ধবী নয়না কি কম সুন্দর ছিল? তার সাথে তোমরা ভাইয়ের বিয়ে দিলে না, এখন তো ঘরে আনছো বিশ্ব সুন্দরী। নুডলসের মতো চুল দেখলে আমার বমি বমি আসে। মা বললেন, নয়নাকে তো আমারও ভালো লাগতো, কিন্তু তোর বাবাই তো মীরাকে পছন্দ করলো। সারহান বাসায় ফিরেছে ডিমের সাথে 6 ডজন কাচের চুড়ি নিয়ে। সারহান রুমে এসে দেখল মীরা একটা কাগজ হাতে নিয়ে পড়ছে। সারহানকে দেখে সে কাগজটা লুকিয়ে ফেলার চেষ্টা করল। সারহানকে দেখে মীরা হাতের কাগজটা শাড়ির আঁচলে আড়াল করল। সারহান জিজ্ঞাসা করল, কি ওটা? মীরা বলল, বাবার ওষুধের প্রেসক্রিপশন। সারহান সত্য মিথ্যা যাচাই করল না, মীরার দিকে চুরির প্যাকেটটা বাড়িয়ে দিল। মীরা বলল, কি এর মধ্যে? খুলে দেখো কি। মীরা খুলল। কাচের চুড়ি দেখে তার চেহারার কোনো পরিবর্তন হলো না। সারহান ফেসবুকে অনেক পোস্ট দেখেছে এমন যে মেয়েদের কাচের চুড়ির থেকে প্রিয় আর কিছু নেই। সে ভেবেছিল মীরা প্রচণ্ড খুশি হবে। কোন শালারা যে এসব ভুলভাল কথা লেখে ফেসবুকে। মীরা বলল, কাচের চুড়িতে কি আর ডাক্তার পাতানো যায় বলো মিস্টার লজ্জাবতী? অবশ্য আমি যদি 9-10-এ পড়ুয়া কোনো মেঘবতী হতাম তাহলে অবশ্যই লাভ ঝাপ দেওয়া শুরু করতাম। সারহানের কান লাল হয়ে গেল লজ্জায়। মীরা এসব জানলো কি করে? পরক্ষণে সে বুঝতে পারলো মীরা যেটা পড়ছিল সেটা আসলে তার লেখা পুরনো চিঠি। সম্ভবত মেঘবতীর কাছে লিখেছে সে। সব তো ফেলেই দিয়েছিল, প্যাচ লাগানোর জন্য এটা আবার কোন ফাঁকে রয়ে গেছে। সারহান ব্যস্ত হয়ে বলল, তুমি খারাপ কিছু ভেবো না,
আমি তখন ছোট ছিলাম, আবার ছিলাম। মীরা সিলিংয়ের দিকে তাকে বলল, থাক আর কিছু বলতে হবে না, বুঝেছি। সারান বলল, আরে ওই মেয়ের চেহারা আমি ভুলে গেছি, সত্যি আমি শুধু তোমাকেই ভালোবাসি। মীরা হেসে ফেলল, বলল, দাও চুরি পরিয়ে দাও। সারহান মীরার 2 হাত ভর্তি করে চুরি পরিয়ে দিল। এরপর আবার নীরবতা। কি বলবে কেউ খুঁজে পাচ্ছে না। সারহান নীরবতা ভাঙার জন্য বলল, তুমি মাছ খাও না কেন? মাছের গন্ধই সহ্য হয় না আমার। আবার দুজন চুপচাপ। এমন সময় মা খেতে ডাকলেন। সারহান বলল, মীরা তুমি এখন থেকে একটু মাকে রান্না বান্নার কাজেও হেল্প করো, কেমন? কিছু মনে করলে? ছি সারহান, তুমি যে কি বলো। আমি কাল থেকে কিচেনে যাব, আর তুমি এভাবে সবসময় আমাকে একটু সব মনে করিয়ে দিবে, বুঝিয়ে দিবে। প্রথমবার সংসার করছি তো, নিয়মকানুন বুঝতে শিখিনি। মীরা হাসতে লাগলো। আসলে মীরাকে খুব সুন্দর দেখায়। খাবার টেবিলে বসে সারহান মীরার জন্য খারাপ লাগতে লাগলো। বেচারি শুধু ডিম ভাজিতে ভাত খাচ্ছে, আর তার পাতে রুই মাছ, চিংড়ি মাছ। সে বলে, মীরা তুমি একটু চিংড়ি মাছ নাও। চিংড়ি তো আর সত্যিকারের মাছ না। বিভা বলল, আহ ভাইয়া খেতে না চাই না খাক, তুমি এত জোর করছো কেন? সারহান চুপ হয়ে যায়। খাওয়া শেষ হওয়ার পর সারহান বাবা বলল, মা মীরা আমার প্রেশারটা একটু মেপে দিও তো। মীরা বলল, আচ্ছা বাবা। বাবা হেসে বলেন, আমার যে কি খুশি লাগছে, ঘরের মধ্যে ডাক্তার থাকবে, যখন তখন জ্বালাবো, কোনো ভিজিট লাগবে না। কত চেষ্টা করেছি এই গাধাগুলোকেও ডাক্তারি পড়ানোর, একটাও চান্স পেল না। মীরা হেসে ফেলল। বিভা সে সময় ঘরে ঢুকে বলল, এত জোরে হাসছে কেন ভাবি? নিচতলার আন্টি বসার ঘরে নতুন বউ দেখতে এসেছে, এভাবে বেসরমের মতো হাসলো নি কি ভাববে? বলে বিভা চলে গেল। মীরার খুব লজ্জা লাগলো। বাবা বলল, ওর কথা কিছু মনে করো না মা, একটু এমনই। মীরা বলল, কি বলছেন আপনি? ওর কথা আমি কি ভাববো, ও আমার ছোট বোনের মতো। সারহানদের নিচতলার প্রতিবেশী মহিলা এসেছেন মীরাকে দেখতে, সাথে আরো 2জন মহিলা। তারা মীরার চুলের দিকে তাকিয়ে আছে। একজন বলল, তুমি স্ট্রেইট করিয়ে ফেলো না কেন মা? মীরার খুব মন খারাপ হলো। সে বলল, কেন আন্টি, আমার চুল কি খারাপ? বিভা উত্তর দিল, না ভাবি, তোমার চুল অনেক সুন্দর, কাকেরা দেখলে পছন্দ করে বাসা বানাবে। বিভার কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। ওনারা ইনডাইরেক্টলি বিভিন্ন কথায় বুঝে গেলেন নতুন বউ তাদের ভাল লাগেনি। শুতে এসে সারহান মীরাকে বলল, তুমি কি মন খারাপ করেছ? মীরা বলল, না, খুব খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে ওনাদের ধন্যবাদ দিতে মন চাইছে। সারহান কি বলবে ভেবে পেল না। খানিকক্ষণ পর মীরাই বলল, কি ব্যাপার, আমার মন খারাপ, তুমি মন ভালো করার চেষ্টা করছো না কেন? সারহান বলল, কি করতে হবে বলো। মীরা বলল, চলো ছাদে যাই, চাঁদ দেখবে পূর্ণিমা আজ। এত রাতে? এত রাত কই দেখলাম, মাত্র 11টা বাজে, চলো তো। সারহান মীরার কথা মেনে নিল। বসার ঘরে এখনো মা আর বিভা সিরিয়াল দেখছে। এটা সমস্যা, ওদের সামনে দিয়ে যাওয়ার সময় কি বলবে কেমন যেন লজ্জা লাগছে তার। কিন্তু মীরা আগে আগে চলে গেল, বলল, মা আমরা একটু ছাদে যাই, বলেই আর থামলো না, বেরিয়ে গেল। মা ধরলেন সারহানকে, এত রাতে কি দরকার ছাদে যাওয়ার, জিন ভূত কত কি আছে। সারহান মাথা নিচু করে হাসার ভঙ্গি করল। এরপর দরজা দিয়ে বের হয়ে এলো। শুনতে পেল বিভার গলা। বিভা বলতে লাগলো, দেখেছ মা কেমন নির্লজ্জ মেয়েটি, ছি। সারহান ছাদে এসে মীরার পাশে বসল। মীরা সারহানের দিকে তাকিয়ে রইল। সারহান বলল, চাঁদ দেখতে না এলে এখন আমার দিকে তাকিয়ে আছো কেন? মীরা চোখ না সরিয়ে উত্তর দিল, চাঁদ আর তোমার মধ্যে তুমি বেশি সুন্দর। সারহান এসে ফেলল। মীরা বলে, একটা গান গাও তো। সারহান বলল, জীবনেও না, স্কুলে একবার গান গিয়েছিলাম, স্যার বলেছিল তোর গানের থেকে কাকের কাক অনেক সুন্দর। মীরা নাছর বান্দা সারাদিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু একটা গান পারি, গান কখনো শুনলি না তো, আচ্ছা ওইটাই গাও। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি। কি শুধু একটা বারবারই কথা বলছো? শুধু এটুকুই মনে আছে, আর মনে নেই? না মনে থাকলে বানিয়ে নাও। বিয়ে করেছ অথচ বউকে শোনার জন্য একটা গানও শেখনি? আমি তোমার জন্য বিয়ের আগে কত কিছু শিখেছি জানো, রান্না, গান, নাচ, কত কি। আবার মুখে হলুদ মেখে মেখে সুন্দর হয়েছি। চুপ কেন, বানিয়ে গাইতে বললাম না? সারহান ঢোক গিলে বানিয়ে গাইতে শুরু করলো, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, শার্ট ড্যান্স, শাড়ি ড্যান্স, প্যান্ট ড্যান্স। মীরা হেসে গড়াগড়ি খেতে লাগলো। সারহান বলল, হাসবে না তো, এত হাসি কি আছে, তুমি তো বললে বানাতে, তুমি নিজে একটা গান গাও দেখি। মীরা গান ধরলো, আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবেসে তবু ভরে না তোমন, ভালোবাসার সুর তুমি, সেসবে কি জানি না, আমি বলতে তোমায় বুঝি, অন্য কিছু বুঝি না,
এভাবে সাথে থেকো, ভালোবেসে রেখো, ভালোবাসার তুমি কারণ। কি সুন্দর গায় মেয়েটা। সারান শক্ত করে মীরার হাত ধরে। তার মনে হতে থাকে জীবনটা আসলে মন্দ নয়। মীরা এমনিতেই খুব ভরে ওঠে। একদম অন্ধকার থাকতেই তার ঘুম ভেঙে যায়। আজও তাই হয়েছে। সারানকে ডিঙিয়ে আস্তে আস্তে নিচে নামে সে। সাদার মধ্যে কালো ফুল তোলা নকশার একটা শাড়ি পরে, কান গলা সব খালি। বারান্দায় পা রাখতেই দেখা হয় সারানের মায়ের সাথে। উনি বিস্ফোরিত চোখে তাকিয়ে রয়। বলে, তুমি এটা কি শাড়ি পরেছ মীরা? নতুন বউরা পরবে লাল কমলা শাড়ি, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিধবা। আল্লাহ মাফ করুক। মীরা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মা বলল, যাও শাড়ি বদলে আসো। মীরা চলে আসলো নিজের রুমে। দীর্ঘশ্বাস ফেলল সে। এত ভারী শাড়ি গয়না পরতে একদমই ভালো লাগে না তার। সে সারহানকে ডাকে, বলে, সারহান, আমার শাড়ি পরায় অভ্যাস নেই, আর এত ভারী ভারী নতুন শাড়ি পরলে হাঁসফাঁস লাগে। সারহান বলে, তাহলে পরো কেন? মীরা বলে, তোমার মা খালি পড়তে বলে। সারহান শোয়া থেকে উঠে বসে। তোমাকে কতবার না বলেছি মীরা, তোমার মা করবে না। আমার মা মানে তোমারও মা। মীরা হেসে বলে, তাহলে তুমি কি আমার ভাই? প্লিজ মীরা, সব বিষয়ে হাসাহাসি ভাল লাগে না। মীরা বলে, ওকে সরি, এখন শাড়ি কি চেঞ্জ করবো? কি দরকার? মা বলেছে নতুন শাড়ি পরতে। তুমি একটু মাকে বলবে আমার ভালো লাগে না, আর তোমার বাড়ি তো আমারও বাড়ি। নিজের বাড়িতে এত সেজে থাকতে হবে কেন? সারান বলে, তোমাকে না সাজলেও পুরীর মতো লাগে, আমি জানি। ব্রেকফাস্টের সময় মা বললেন, মীরা, তোমাকে আমি শাড়িটা চেঞ্জ করতে বলেছিলাম না? মীরা সারহানের দিকে তাকায়। ওর দিকে তাকাচ্ছ কেন? সারহান বলে, মা, ও যেটাতে কমফোর্টেবল সেটাই পড়ুক না, ও তো ঘরের মানুষই। আর তাছাড়া, হঠাৎ করে মা ভীষণ রেগে যায়। তোকে জিজ্ঞাসা করেছি আমি, তোর বউয়ের কি মুখ নেই? সে নিজেরটা নিজে বলবে, তুই কেন বলছিস? মীরা বলে, আচ্ছা মা, এখনই চেঞ্জ করে আসছি। কেন ভাবি, এখন কেন চেঞ্জ করে যাওয়ার নাটক করছো? ভালো সাজছ। তুমি যদি আসলে ভালো মেয়ে মানুষ হতে, তাহলে শাশুড়ির কথা ডিনাই করতে না। তোমার অন্য শাড়ি পরতে মন চাইলে তুমি মাকে বলতে, কিন্তু না, তুমি ভাইকে বলে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করলে। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের কি মাথা খারাপ নাকি? সে ঝগড়া লাগাবে কেন? মা বলে, চুপ থাক বিভা, ও বিধবা সেজে ঘুরতে মন চাইলেও তাই করুক, আমি কিছু বলবো না। মার বিভা নিজেদের ঘরে চলে যায়। মীরা পুরোই বোকা বনে গেছে। সে অসহায়ের মতো সারানের দিকে তাকালো। সারান বলল, কেন তো ঝামেলা করো, একটা শাড়ি পরা নিয়ে। সারান অফিসে চলে যায়। মীরা ডাইনিং টেবিলে প্লেট বাটিগুলো গোছাচ্ছে। পাশের ঘর থেকে বিভার গলা শোনা যাচ্ছে। দেখেছো মা, 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই ছড়ি ঘরানোর শুরু করে দিয়েছে। আমার কথা তো তোমরা শোনো নাই। এখন এই নুডলসের মতো কি সৌন্দর্য দেখেছো তোমরা? কে জানে, 2 দিন পরে তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা কিছু বললেন না। মীরা দীর্ঘশ্বাস ফেলল। তার মন চাইছে বিভাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। এত প্যাচ কেন এই মেয়ের মধ্যে? রাতে খাবার একা মীরাই বানিয়েছে। খাবার টেবিলে বসে বিভা আবার ভুল ধরল। কি রামস এগুলো ভাবি? মীরা বলল, কেন বুঝতে পারছো না? লবণের পরিমাণ ঠিক নাই, মরিচ তো দেখিই নাই, মিষ্টি তরকারি, এই গুণ নিয়ে আবার সংসার করতে চলে আসছো? হ্যাঁ। মীরা বলল, বিভা, তোমার বয়স কত? বড়জোর 20। তুমি জানো আমি তোমার থেকে বয়সে কত বড়? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি শিখোনি? বিভা সারহানের দিকে তাকালো। দেখেছো ভাইয়া? মীরা বলল, কি দেখবে? আমার সাথে তোমার কি শত্রুতা সেটা আগে বলো। তোমার আমাকে না আনলে আমি কি বাড়িতে আসতে পারতাম? তোমাদের যদি আমাকে পছন্দই না হয়, তাহলে তোমার ভাইয়ের সাথে বিয়ে কেন দিচ্ছ আমাকে? আর দিয়েছই যখন, তাহলে এখন এত দোষ ধরছো কেন? আমার মাথার চুল তোমার ভালো লাগে না, সেটা মনে মনে রাখো। সারাক্ষণ ঢোল পিটে বলো কেন? তোমার পছন্দ তো আমার কিছু যায় আসে না। আর বেশি ঝাল খাওয়া লিভারের জন্য ক্ষতিকর, বেশি লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর, বুঝেছ? এরপর থেকে আমি কোনো কিছু ভুল ধরলে আমাকে ভদ্রভাবে এসে বলবে, ভাবি, তোমার এই কাজটা ঠিক হয়নি, আমি সেটা শুধরে নিব। আর যদি এভাবে খোঁচা মেরে আমাকে কথা বলো, তাহলে এক চড় মেরে তোমার সব দাঁতগুলো আমি ফেলে দেব। বিভা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর ভাতের প্লেটে ঢিল মেরে নিচে ফেলে। চোখের পানি মুছে বলে, তোমরা কেউ কিছু বলছো না? পরের বাড়ি মেয়ে আমাকে অপমান করছে, আমি আর এখানে থাকবো না। ভাইয়ার কাছে তো এখন বই সব। 100 বার বলবো, তোমার মাথার চুল ভূতের মতো, পেতনির মতো, তোমাকে দেখাও পেতনির মতোই। মীরা ঘরে এসে পড়ে। সারান অনেকক্ষণ পরে আসে। বলে, কেন তুমি বিভার সাথে এমন করলে? ও খাচ্ছে না কিছুই। মীরা বলল, তুমি চুপ থাকো সারহান, আমারও ভাই আছে, ভাবি আছে। ভাইকে যতটা সম্মান করি, ভাবিকেও ততটাই করেছি। তর্ক করার কথা মাথায় আসেনি কখনো। সম্মান করি সবসময়। আর তোমার বোন বিয়ের দিন থেকে শুরু করেছে, তুমি দেখো না? যাই হোক, ওকে সরি বলে আসো। ননসেন্স, ভুল করেছি নাকি যে ওকে সরি বলবো? মীরা পাশ ফিরিয়ে শুয়ে পড়ল।
সারানের খুব রাগ হলো। সে ঠিক করে মীরার সাথে আর কথা বলবে না। নিজে থেকে মীরাকে যতটা শুরুতে নম্র মনে হয়েছিল আসলে ততটা না। শেষ রাতে মীরা সারানকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। সারান হাত সরিয়ে দিল। মীরার কান্না চলে আসলো। কালকে এমনিতে সে ঢাকা চলে যাবে। সারান তো অফিস রেখে যেতে পারবে না, তার তো একাই থাকতে হবে। আর আজ রাতটাও সারান এমন রাগ দেখাচ্ছে। চোখের পানি মুছে মীরা অবাক সারানকে জড়িয়ে ধরার চেষ্টা করে। সারান আবারও একই কাজ করে। মুখে বলে, কি সমস্যা তোমার? ঘুম আসছে না তো আমি কি করব? আমাকে জড়িয়ে ধরো। বলতে গিয়ে মীরার চোখে আবার পানি আসে। সারহানের এবার মায়া লাগে। জড়িয়ে ধরেছি বলে ভেবো না যে তোমার উপর আমার রাগ নেই। আমি কিন্তু যথেষ্ট রেগে আছি। তোমার জন্য বিভা খাওয়া শেষ করতে পারলো না। মীরা মনে মনে বলল, আমিও তো খাইনি, আমারটা তুমি খেয়াল করলেই না। সকালে মীরা মাকে বলল, আমি একটু বাইরে যাব, দরকার ছিল। মা বললেন, দরকার থাকলে যাবে, আমি কি তোমাকে ধরে রাখার? মীরা শপিং মলে এলো। মায়ের জন্য শাড়ি, বাবার আর ফারহানের জন্য পাঞ্জাবি, বিভার জন্য একটা 3 পিস আর একটা শাড়ি কিনলো। বিভার ড্রেসগুলো সে সবচেয়ে দামি কিনে দিয়েছে, যেন বিভা কোনো খুঁত ধরতে না পারে। বাড়িতে এসে সবাইকে সে ড্রেসগুলো দিল। সারহানের মায়ের মনটা এবার একটু নরম হলো। বলল, মীরা তুমি কেন টাকা নষ্ট করতে গেলে? মীরা কিছু বলার আগেই বিভা বলল, টাকা নষ্টের কি আছে মা, নিজের বাড়ির লোকের জন্যই তো কিনেছে। মীরা হাসলো। টাকা খরচ করার বেলায় নিজের বাড়ির লোক ভাবতে হবে, কিন্তু কাল রাতে বিভাকে কিছু সহ্য করতে বলাতে সে হয়ে গিয়েছিল পরের বাড়ি মেয়ে। বা মীরা বিভার দিকে ড্রেসটা বাইরে দিল। বলো, না বিভা, তোমার ড্রেসে প্রসাব করি আমি। আমার স্বামীর টাকা পয়সা কম নাই যে তোমার থেকে নিব, আর নিতে হলে আমার ভাইয়ের থেকে নিব। মীরার চোখ দুটো রাগে লাল হয়ে যায়, তবু নিজেকে সামলাই। সে বলে, বিভা তোমার ভাইয়ের থেকে নেয়া মানে তো আমার থেকে নেয়া, আবার আমার থেকে কিছু নেয়া মানেও তোমার ভাইয়ের থেকে নেয়া। আমরা দুজন তো একই। ধরো, দেখো তোমার পছন্দ হলো কিনা। বিভা তবুও ড্রেসগুলো নেয় না। মা ধমক দিয়ে বলল, তোর ভাবে এত কষ্ট করে এনেছিস, নিচ্ছিস না কেন? নে। বিভা ছো মেরে নিয়ে নেয়। এরপর অন্য রুমে চলে যায়। মীরা ব্যাগপত্র নিয়ে বাইরে আসে। মাও আসে। বলে, মীরা আর সংসারে বেশি প্রায়োরিটি দিতে হয় মেয়েদের, স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। যাচ্ছ, বাধা দিব না, কিন্তু শীঘ্রই চলে আসবে। এখানেও তো কত হসপিটাল, ক্লিনিক। মীরা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আচ্ছা মা। সারহান অফিসে চলে গেছে সেই সকালেই। মীরা জানে সে মীরার উপর রেগে আছে, তাই বলে সকালে একটু ভালো করে কথা বলতে পারতো, একটু বলতে পারতো, তুমি যেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে নিশ্চয়ই পারবে, তবু একটু মিথ্যা কথা বলতো, তাতে মীরার মনটা খুশি হতো। ছেলেদের মনে এত পাথর হয় কিভাবে, আর মেয়েদের মনে বা এত মোমের মতো বানানোর কি দরকার? খালি মায়া লাগে, কান্না পায়। মীরার চোখের পানি মুছতে মুছতে স্টেশনে আসে। বাসে ওঠে, জানালার পাশে বসে। তার পাশে এক বয়স্ক ভদ্রলোক। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সারহান। মীরা হাত নাড়ায়, এই সারহান। সারহান মীরাকে দেখে দৌড়ে বাসের দিকে আসতে থাকে। ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে। সারহান তবু দৌড়াচ্ছে। মীরার কেমন অস্থির লাগছে, মন চাইছে বাস থেকে নেমে যেতে। সে পাশে বসা বয়স্ক মানুষটাকে বললে, একটু জায়গা দিবেন? তিনি বললেন, মা, বাস তো সাইরা দিছে, এখন কি করতে বাইরে হইতে চাইতেছ? আসলে আমি বুড়া মানুষ তো, নড়াচড়া করতে কষ্ট হয়। মীরা বলল, বাইরে তাকিয়ে দেখলো সারহান অনেক পিছনে পড়ে গেছে। অত দূর থেকেও সে স্পষ্ট দেখতে পেল সারহানের চোখের পানি টলমল করছে। সে শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। খুব বিশেষ একটা দৃশ্য নয়, কিন্তু মীরার সাথে এত মায়া লাগছে সারহানের জন্য। কি সুন্দর লাগছে সারহানকে। মীরা ডুকরে কেঁদে উঠল। বয়স্ক লোকটা জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? মীরা কাঁদতেই থাকলো। উনি আবার জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা তোমার? মীরা বলল, আমার কোনো সমস্যা নেই, আমি খুব সুখী মানুষ। সে সারহানকে মেসেজে লিখলো, তুমি একটা পাগল। মীরা ঢাকা পৌঁছেছে বিকালে। বাসায় এসে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সে। মা কত কিছু আয়োজন করে রেখেছে। খেতে বসে মীরার মা জিজ্ঞাসা করলো, তো শ্বশুরবাড়ির সবাই কেমন রে? মীরা মুখ বাঁকা করে বলল, সবাই খারাপ, সবচেয়ে খারাপ বিভা। কেন, কি করেছে সে? উফ মা, কি করেনি বলো? এত হিংসা এই মেয়ের পেটে। খালি হিন্দি সিরিয়াল দেখে আর আমার সাথে ভিলেনগিরি করে। আমার মন চেয়ে ওকে একটা থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দেয়। কলেজে সব জুনিয়র আমার ভয় কাঁপতো, আর এই মেয়ে আমাকে আজ আজেবাজে কথা বলছে। এটা তো সংসার মীরা, তোকে মানিয়ে চলতে হবে। আমি নতুন ও বাড়িতে গেলাম, আমি মানিয়ে চলবো কিভাবে? ওরা আমার সাথে মানিয়ে চলবে। একা বাবা মা ভাই বোন ছেড়ে ওদের বাড়ি গিয়েছে। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন মীরা, ভাইয়ের বউকে ননদের প্রথমে একটু হিংসা লাগেই। কই মা, আমার তো লাগেনি। মা বললেন, তোর আর তোর ভাইয়ের মধ্যে অনেক দূরত্ব। তোর ভাই হোস্টেলে থাকতো, তুইও থাকতি, দুজনেরই দেখা হইতো না। কিন্তু সব ভাই বোনের সম্পর্ক তো এমন না।
ছোটবেলা থেকে কত আদর করে বোনকে বড় করে ভাইরা, ভাইয়ের চোখের মনে হয়ে থাকা বোন যখন দেখে বিয়ের পর ভাই আর তাকে আগের মতো প্রায়োরিটি দিচ্ছে না, তখন তো একটু হিংসা লাগবেই। এত হিংসা লাগলে ভাইয়ের কোলে উঠে বসে থাকো, ভাইকে বিয়ে দেয় কেন? ছি মেয়েরা, তুই তো বিভার মতোই আমি দেখছি। তোর বড় মামার যখন বিয়ে হলো তখন কাজ থেকে ফিরে আগে সে তার মামিকে ডাকতো, তোর মামির হাতে বাজার সাথে দিত, এই জন্য আমার এত কষ্ট লাগতো, হিংসা লাগতো প্রচুর। পরে অবশ্য আস্তে আস্তে বুঝ জ্ঞান হলো। এখন তুই বল, তোর মা কি খারাপ? মেয়েরা না সূচক মাথা নাড়ালো, বলল না মা, তুমিই সেরা মা। সারহান সন্ধ্যায় বাড়ি ফিরল একরাশ ক্লান্তি নিয়ে। নিজের ঘরে এসে কেমন একলা লাগতে লাগলো। এত বছর ধরে এই ঘরে তো একাই থাকতো সে, অথচ মীরাকে ছাড়া কি খালি খালি লাগছে ঘরটা। সে মীরাকে কল করলো। মীরা রিসিভ করে বলল, সারহান আমি এখন হাসপাতালে যাচ্ছি, আজকে নাইট ডিউটি, তোমার সাথে পরে কথা বলবো। মীরা কল কেটে দেয়। সারহান ডিনার করতে বসে চুপচাপ থাকে। বাবা বলে, সারহান তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে আয়, বিয়ের পর তো একবারও গেলি না। সারহানের মুখটা ঝলমল করে উঠল। বাবা কিভাবে তার মনের কথা বুঝতে পারে? একদিন পরই তো সে মীরাদের বাসায় এলো। সারহান নাম বলেই চলে এসেছে মীরাকে সারপ্রাইজড করবে বলে। এসে দেখে মীরা হাসপাতালে। মীরার মা অনেক ব্যস্ত হয়ে পড়ল, বলল, তুমি একটু বলে আসবে না বাবা? সারহান মাকে মানা করলো তার আসার কথা মীরাকে জানাতে। এরপর হাসপাতালে গেল। সারহানকে দেখেই নার্সরা একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সারহান মীরার কেবিনে ঢুকতে চাইল, কিন্তু একজন তাকে আটকে বলল, সিরিয়াল ভাঙা যাবে না। তখন আরেকজন নার্স এসে বলল, উনি ইমার্জেন্সি পেশেন্ট, ওনাকে ঢুকতে দিন। বলেই হাসলো। আশ্চর্য, এরা জানিয়ে কিভাবে যে সে মীরার স্বামী? সারহান কেবিনে ঢুকলো। মীরা নিচের দিকে তাকিয়ে কি যেন লিখছে, তাকে খেয়ালই করেনি। না তাকিয়ে বলল, বসুন, কি সমস্যা বলুন। মীরার মাথার চুল টান টান করে বাঁধা, চোখে কালো ফ্রেমের চশমা, কেমন রাগি রাগি লাগছে। সারহান ছোটবেলায় ডাক্তারদেরকে খুব ভয় পেত। একবার ডাক্তারের ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছিল। আচ্ছা, এই ঘটনা কি মীরাকে বলা যাবে? না, মীরা খ্যাপাবে সারাক্ষণ। কি ব্যাপার, কি সমস্যা? আমার বউ বলেছে আমি নাকি পাগল। সারহান খুবই স্যাডনেসের সঙ্গে কথাটা বলল। মীরা চমকে তাকালো, হেসে ফেলল সাথে সাথেই। হেই ডাক্তার। বলুন। এত সুন্দর করে হাসেন কেন? আমার রোগ তো এমনিতেই সেরে গেল, ওষুধ কোম্পানির তো বিরাট লস হওয়ার আশঙ্কা। মীরা এবার জোরে হেসে ফেলল, বলল, তুমি যত ন্যাকামি জানো আগে তো বুঝতেই পারিনি। মীরা সারহান হাসপাতালের ক্যান্টিনে বসে আছে। সারহান খুব উসখুস করছে। এত স্যাভলনের গন্ধ কেন হাসপাতালে? নাকি শুধু সেই পায়? জানো মীরা, আমার হাসপাতাল না একদম ভালো লাগে না, কেমন ভয় ভয় লাগে, মনে হয় চারপাশে মৃত্যুর দূত ঘোরাঘুরি করছে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, কালকে একজন মারা গেল, তোমার খারাপ লাগে না মীরা? যতক্ষণ অ্যাপ্রন পরে থাকি ততক্ষণ কেন জানি মায়া লাগে না। বাসায় গিয়ে ডক্টর মীরা থেকে যখন শুধু মীরা হয়ে যায় তখন খুব মায়া লাগে, কান্না পায়। সারহান কথা ঘোরানোর জন্য বলল, চলো আমরা বাইরে কোথাও যাই, চলো। করিডোর দিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, কি ডক্টর মীরা, কি অবস্থা? মীরা হেসে সারহানকে দেখে বলল, ইনি আমার হাজবেন্ড, তুমি না দেখতে চেয়েছিলে? আর সারহান, উনি ডক্টর মেহেদি, আমার কলিগ। সারহান মেহেদির সাথে হ্যান্ডশেক করলো, কিছুক্ষণ কথাও বলল। বাইরে এসে মীরা বলল, তোমার খুব ভাব হলো মেহেদির সাথে। চমৎকার মানুষ। তা ঠিক, এনিওয়ে তুমি কি জানো ও আমার এক্স? সারহান দাঁড়িয়ে পড়ল। এক্স মানে? এক্স মানে এক্স? সবসময় হাসি তামাশা ভালো লাগে না মীরা। ওর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। কি ন্যাকা ন্যাকা চিন্তা ভাবনা করতাম আমরা দুজন, এমনকি বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলেছিলাম। ফানি না? সারহান খুব রাগি রাগি মুখ করে তাকিয়ে আছে। সারহানের রাগলে এত কিউট লাগে কেন? মীরার মন চায় ওর গালে ধরতে। না, এমন করলে আরো রাখবে। কি হলো সারহান, দাঁড়িয়ে আছো কেন? চলো। ওই গরুরেই দেখতেই আবালের মতো লাগে। আমি তো মনে করেছি 65 বছর বয়স, কথা বলে কেমন কাকলাসের মতো। মীরা হাসলো। একটু আগে না বললা চমৎকার মানুষ, বাল বলছি। ছি সারহান, তুমি এত গালিও দাও। তুমি বাসের রাতেও গালি দিছ, বলেছ বালের ছিটকিনি লাগে না। আমি জীবনে ভুলবো না। বুড়ো বয়সে নাতি নাতিদের কাছে গল্প করব। চুপ থাকো, কথা ঘোরানোর চেষ্টা করে লাভ নেই। এই সারহান, রাগ করলে? না গো, রাগ হয়নি, খুব খুশি হয়েছি। এত খুশি খবর আগে দাওনি কেন? তুমি তো মেঘবতীর সাথে কত রংঢং করেছ, আমি কিছু বলেছি? কিসের সাথে কি মেলাও? আমি তখন ছোট ছিলাম, জীবনে ওই মেয়ের হাতও ধরিনি। আচ্ছা মীরা, তুমি কি মেহেন্দি পাতার হাত ধরেছ? সারহান, কি যে বলো তুমি। সারহান একটু খুশি হলো। তখন মীরা আবার বলল,
4 বছরের প্রেম, শুধু কি হাত ধরবো নাকি? আরো কত কিছুই তো হয়েছে। সারহান হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। এরপর বলল, আমার কাজ আছে, আলবিদা। বলে সে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে লাগলো। মীরা হাসতে লাগলো। ইস, কি হিংসাই ছেলের। বাসায় গিয়ে মীরা দেখে তার ছোট বোন ইরা এসেছে হোস্টেল থেকে। সারহান ইরার সাথে বসে বসে টিভি দেখছে। এরা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে বলল, আপু, মেহেদিকে দুলাভাই তার নামে খুব দুর্নাম করলো। মীরা কিছু বলল না। রাতে মীরা সারহানের রুমে এসে বলল, সারহান না বলে এসে খুব অন্যায় করেছ। আমি ইরাকে রিকোয়েস্ট করে বাসায় এনেছি একদিনের জন্য। ওর সামনে পরীক্ষা। আমি বলেছি তুই এক রাতের জন্য আয়, 2 বোন একসাথে শোবো, গল্প করব। তো গিয়ে শো। আমি কি বারণ করেছি? সত্যি? মীরা আবার একটু পর এসে বলল, এরা পড়বে। আমাকে বের করে দিল। সারহান, তুমি এমন বাচ্চাদের মতো করছো কেন? একটা মানুষের প্রাক্তন থাকতে পারে না? তো ওকে বিয়ে করতে। বিয়ের মতো সিরিয়াস রিলেশন হয়ে ওঠেনি। 4 বছর কি তাহলে ঘোড়ার ঘাস কেটেছ? মীরা হাসল। কথায় কথায় দাঁত বের করবে না। একটু পর সারহান বলল, মীরা, এখানে একটু দূরেই আমাদের এক পরিচিতের বাসা, ইনভাইট করেছে, যাবা? তুমি না বলছো তোমাদের ঢাকায় কোনো রিলেটিভ নেই? ওনারা রিলেটিভ না, আমার বাবা আর ওই আঙ্কেল একসাথে চাকরি করতো। আঙ্কেলের মেয়ে নয়না বিভার খুব ভালো বান্ধবী ছিল। এই নয়নার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তাই না? তুমি কিভাবে জানলে? বিভাকে বলতে শুনেছি। ও জানো মীরা, ও যেমন সুন্দরী ওর নামটাও তেমন সুন্দর, নয়নতারা। কি সুন্দর, তাই না? হ্যাঁ, এতই সুন্দর যে বমি আসলো। কি ডাক্তার সাহেবা, এখন কি হিংসা হচ্ছে? একটু আগে বাচ্চা বললে আমার, এর জন্য আমার কেমন লেগেছিল বোঝো? মীরা ভুরুকুচকে তাকিয়ে রইল। বলল, আমি মিথ্যা করে বলেছি 4 বছর তোমাকে রাগানোর জন্য। আসলে 4 মাস ছিল। তাই বলে তুমি কি জানো নয়নতারা না আখি তারা তাকে সুন্দরী বলবে? সারহান অবাক হয়ে দেখলো মীরার চোখে পানি চলে এসেছে। এই মীরা, তুমি কি পাগল? আমি মজা করেছি। ও তো পেতনির মতো দেখতে। থাক, আমি জানি আমার চেয়ে অনেক সুন্দর, আর মিথ্যা বলতে হবে না। তুমি বেশি। তুমি আমার পরি। ছাই। পরিদের চুলকি নুডলসের মতো। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নুডলস। এর মতো সুন্দর জিনিস পৃথিবীতে নাই। মীরার হাসি চলে আসে। সারহান মীরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মীরা, তুমি যে কথায় কথায় কাঁদো, তোমার পেশেন্টরা জানে? মোটেই আমি কাঁদি না। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই রোগ হয়েছে। ওই নয়নার সাথে আমি দেখা করব না। করো না, চাইলেও পারবে না। আমি তোমাকে রাগানোর জন্য বলেছি। ওদের বাড়ি এখানে না, অনেক দূরে। বা, আমার টেকনিক আমার উপর ইউজ করলা। স্মার্ট। সারহান আর মীরা বৃহস্পতিবারে বাড়িতে যাওয়ার জন্য বের হলো। শুক্রবার বিকালে মীরা আবার চলে আসবে। বাড়ি পৌঁছে দরজায় নক করলো। মীরা দেখলো একটা পরীর মতো মেয়ে দরজা খুলছে। মেয়েটা বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি বিভার বান্ধবী। মীরা সারহানের দিকে তাকালো। দেখলো সারহানের চোখ ভাবলেশহীন। দরজার ওপাশে থাকা মেয়েটা বলল, দাঁড়িয়ে আছো কেন? এসো ভাবি ভাইয়া। মীরা হেসে ভিতরে ঢুকলো। সারহানকে জিজ্ঞাসা করলো, এই কি তোমার নয়নতারা? উফ মীরা, বাজে বকো কেন? আমার হতে যাবে কেন? মীরা দীর্ঘশ্বাস ফেলল। এক বিভার যন্ত্রণাতে সে অতিষ্ঠ আবার এসে জুটল নয়নতারা। মীরা নিজের ঘরে এসে ফ্রেশ হলো। খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিল। এমন সময় বিভা তার ঘরে এলো। আদরে গলায় বলল, ভাবি। এ ভাবি। মীরা চমকে উঠল। এই মেয়ে তাহলে মিষ্টি করে কথা বলতে জানে? ভাবি, আমি নয়না ঘুরতে যাব, তুমিও প্লিজ আমাদের সাথে চলো। না বিভা, আমার অনেক টায়ার্ড লাগছে, তোমরা যাও। তাহলে ভাইয়াকে বলো আমাদের সাথে যেতে। মীরা হাসলো। বলল, আমি বলতে যাবো কেন, তোমরাই বলো। সে মন চাইলে যাবে। কি যে বলো না, তোমার পারমিশন ছাড়া কি ভাইয়া কিছু করে? বিভা এক প্রকার খোঁচা মেরেই কথাটা বলল। মীরার চোখে রাগ লাল হয়ে গেল। তবু সে কিছু বলল না। একটু পর সারহান এসে বলল, মীরা এসো ঘুরে আসি। মীরা রাজি হলো না। সারহান বলল, তুমি না গেলেও আমি যাব না। মীরা জিজ্ঞাসা করলো, আচ্ছা সারহান, নয়না এখানে কেন এসেছে? তোমাকে দেখতে এসেছে, আবার বিভার সাথে দেখা করে গেল। মীরা বলল, নয়না আর বিভা মোটামুটি রেডি হয়ে সারহানদের রুমে এলো। এসে শুনলো সারহান যাবে না। ওদের দুজনেই মুখে রাগের ছাপ পড়ল। মীরা বুঝতে পেরে বলল, সারহান তুমি ওদের সাথে যাও, আমি তো জার্নি করলে নাজেহাল হয়ে পড়ি, আবার কালই চলে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। বিভা বলল, থাক ভাবি, এখন আর আমাদের সামনে যেতে বলতে হবে না, তুমি যে মানা করেছো আমরা জানি। সারহান কিছু বলতে যাচ্ছিল, তার আগে নয়না বলল, চুপ থাক বিভা, এভাবে কেন বলছিস? আমাদেরই তো ভুল, ভাইয়ার একমাত্র জার্নি করে এসেছে, চল ওনারা রেস্ট নিক। ওরা চলে যেতেই সারহান বলল, বিভাটা বড্ড অদ্ভুত, সে তুলনায় নয়না অনেক বুঝদার, তাই না মীরা? মীরা হাসলো, বলল, হলে তো ভালোই। এই মীরা, তুমি কি কালকে চলে যাবে? জি জনাব। কিভাবে যাবে? গাড়িতে করে। ধুর, আমাকে ছেড়ে কিভাবে যাবে? মায়া লাগবে না?
মীরা সারহানের হাত ধরল। এভাবে বলছো কেন? বিভা বলল, কেমন রাগ লাগছে আমার জানিস? 2 দিন হয় নাই বিয়ে হয়েছে, এখনই ছড়ি ঘোরাচ্ছে। মন চায়। আচ্ছা, তোর কি রাগ হলো না? নয়না এসে বলো, বাদ দে। যদিও মনে মনে তারও খুব রাগ হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে নয়না আবার নতুন উদ্যমে হইচই করা শুরু করলো। কিচেনে গিয়ে বলল, আন্টি আপনার কষ্ট করে রান্না করতে হবে না, আমি করবো আজকে। সারহানের মা মানা করলো, কিন্তু নয়না নাছোড়বান্দা। সে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো কে কি খাবে, যে যা বলবে সবাই আজ রাত বেশে। একসময় নয়না সারহানদের রুমে এলো জিজ্ঞাসা করতে যে তারা কি খাবে ডিনারে। দরজা নক না করে হুট করে ভেতরে ঢুকে পড়ল। সারহান আর মীরাকে খুব কাছাকাছি দেখে কেন জানি তার চোখে পানি চলে আসলো। সেই দৃশ্য দেখতে চায় না, কিন্তু তবুও সরতেও পারছে না, শুধু রাগ বাড়ছে। হঠাৎ মীরা নয়নাকে দেখে ফেললো, বলল, নয়না কারো রুমে ঢোকার আগে নক করতে হয়, এটা সাধারণ জ্ঞান। নয়না সরি বলে সেখান থেকে চলে গেল। মীরা সারহানের বুকে একটা কিল মারল, বলল, দরজা খোলা, মনে থাকে না বিড়াল কোথাকার। সারহান খুব দুঃখ পাওয়ার ভঙ্গি করে আবার হেসে ফেলল, বলল, ওয়েট, দরজা লাগিয়ে আসি। মানে লজ্জা নেই তোমার? কি মনে করবে সবাই? ছি। রান্নাঘরে এসে নয়না চুপ করে দাঁড়িয়ে রইল। বিভা বলল, কিরে কি হয়েছে? নয়না বলল, তোর ভাবি কি আমার চেয়েও সুন্দরী, আমার চেয়েও বেশি সাংসারিক? কি বলছিস তুই? তুই কই আর ওই নুডলস কই? ও তো তোর নখেরও যোগ্য না। তাহলে তোর বাবা কেন রাজি হলো না বলতো? নয়নার চোখে পানি চলে আসে। সে কৈশোর থেকেই সারহানকে পছন্দ করত। বিভার মাও খালি বলতো নয়নাকে আমার ছেলের বউ বানাবো। সে কত লজ্জা পেত শুনে। লজ্জার পাশাপাশি খুশিও হতো প্রচুর। কত ভাবনা কি ছিল মনে মনে সারহানকে নিয়ে, কিন্তু কিছুই হলো না। বিভা বলল, এই তুই কাঁদছিস? ওই নুডলস তোরে কিছু বলেছে? নয়না হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বিভা বলল, দাঁড়া, মজা দেখাচ্ছি। প্লিজ ঝগড়া করে আমাকে কালার করিস না। না করবো না, তুই শুধু মাছের আইটেম রান্না করে বসে থাক। আমাদের ভাবি যান মাছ খায় না, বড়লোক তো বেশি, তাই আজ বুঝবে মজা। নয়না ইলিশ মাছ রাঁধলো, রূপচাঁদা মাছ রাঁধলো, কুচো চিংড়ি বড়া বানালো। বিভা ফ্রিজে যেই 2টা ডিম ছিল সেই 2টা সরিয়ে রাখলো। খাবার টেবিলে বসে মীরা দেখলো মাছের বাইরে কিছুই নেই, একটা ভর্তা ডাল, কিছুই না। সবাই ঘ্রাণ শুনেই রান্নার প্রশংসা করছিল, কিন্তু সারহান থতমত গলায় বলল, মীরা মীরা তো মাছ খায় না। তখন সবাই খেয়াল হলো, বাবা বললেন, আসলেই তো। বিভা তুই না রান্নাঘরে ছিলি? বিভা বলল, আমার মনে নেই। মীরা বলল, সমস্যা নেই, আমি ডিম ভেজে নিয়ে আসি একটা। মীরা কিচেনে গিয়ে দেখলো ডিম নেই। মাথা নিচু করে ফিরে এলো। বিভা বলল, দেখলি কত নেকামি, কোনো দেশের প্রেসিডেন্ট উনি মাছ খায় না? নাটক। মা বললেন, মীরা একদিন মাছ না হয় খেলে একটু। মীরা বলল, সমস্যা নেই, আপনারা খান, আমার খিদে নেই তেমন। সারান বলল, আমিও খাবো না। সে কি কথা ভাইয়া, না খেয়ে থাকবে কিভাবে? আর এত কষ্ট করে রান্না করলো নয় না। মা বললেন, মীরা তুমি সবকিছুতে ঝামেলা না করলে শান্তি লাগে না? কি হয় মাছ খেলে? মাছে ভাতে বাঙালি জানো না? এখনই বসো। মীরা বলল, মা প্লিজ, আমার বমি আসে, আমি বিস্কুট টিস্কুট খেয়ে নেব, আপনারা খান। ভাবি আসলে নয়না রান্না করেছে দেখে ইচ্ছে করে খাচ্ছে না। মীরা হেসে বলল, বিভা আমিও তো বলতে পারি নয়না ইচ্ছে করে মাছ রেঁধেছে যেন আমি না খেতে পারি। মা ধমক দিলেন মীরাকে, বললেন, মেহমানের নামে কি বলছে এসব? ছি। মীরা নিজের ঘরে চলে এলো। তার দোষটাই সবার চোখে পড়ে। সারান এলো পিছু পিছু, বলল, চলো আমরা রেস্টুরেন্টে যাই। মীরা বলল, কেন এত ঝামেলা পাকাতে চাচ্ছ? এখন রেস্টুরেন্টে গেলে কত কথা শুনতে হবে তুমি বুঝো না? তাহলে যা রান্না হয়েছে তা দিয়ে খাবো, চলো। সারহান মীরার হাত ধরে টান দিল। উফ, যাও তো সারহান, এত বিরক্ত করছো কেন? আমি তোমাকে বিরক্ত করছি? না তো কি, মোটেই না মীরা। উল্টো তুমি বাড়ির শুদ্ধ লোককে বিরক্ত করছো। সারা দুনিয়ার মানুষ যেটা খেতে পারে তুমি পারো না কেন? মীরা প্রচন্ড রাগ উঠে গেল। এই তুই কি অন্ধ, চোখে দেখিস না কিছু? নয়না যে ইচ্ছে করে মাছ রেঁধেছে তুই কি বুঝিস না? তুই তো খালি করছো কাকে? আমি তোমার স্বামী। চাই মীরাও এমন করবে কেন? কারণ ও আমাকে হিংসা করে, বুদ্ধ। তোমাকে তো সারা দুনিয়ার মানুষ হিংসা করে। তুমি যে নিজেকে কি ক্লিপলেটরা মনে করো আল্লাহ জানে। নিজেকে আয়নায় দেখো আগে। সারহান তাচ্ছিল্য করে হাসলেও মীরা হাসলো। সে কি বোঝাতে চাইল আর সারহান কি বুঝলো? ওদের কথা কাটাকাটির শব্দ শুনেই নয়না আর বিভা ওদের ঘরে এসে হাজির। নয়না বলল, কি হয়েছে ভাবি? কেন সারহান ভাইয়ের মতো লক্ষ্মী বরটাকে সঙ্গে তুমি ঝগড়া করছো? কোনো মেয়ে এমন স্বামী পেলে ঝগড়া করতে পারে বুঝি? মীরা তাতে দাঁত চেপে বলল, চট দিয়ে তোর দাঁত ফেলে দিব, বের আমার ঘর থেকে। নয়নার চোখে পানি চলে এলো। দৌড়ে চলে গেল সে। বিভা বলল, ইয়া আল্লাহ, এখন ডাইনি আমার ভাইয়ের বউ হয়ে এসেছে। 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই আসল রূপ বের হয়ে গেছে। মীরা আরো রেগে বলল, তোকে এখন জুতা বাড়ি দিব, বের হ। বিভা একরাশ অবাক ভাব নিয়ে প্রস্থান করল। সারহান মীরার ওপর রেগে গেল,
বলল, মীরা, তোমার ব্যবহার ঠিক করো, নাহলে আমার ব্যবহার খারাপ হয়ে যাবে। মীরা জোরে জোরে হাসতে লাগলো, আর রাগ আর কষ্টের একটা মিশ্র অনুভূতি তার মধ্যে। সারান বলল, আমি সিরিয়াসলি বলছি মীরা, আমি কেমন তুমি বুঝতে পারোনি এখনো। তুমি কেমন আমার বোঝা হয়ে গেছে। মীরা বালিশ নিয়ে শুয়ে পড়ল। সবাই কেমন কেন তার সাথে করে। সে তো খুব ভালো একটা মনোভাব নিয়ে বাড়িতে এসেছিল। নিজের মা বাবা ছাড়া অন্যদের মা বাবা ডাকতে তার মুখে আটকাতো না। তবু সে ডেকেছে মন থেকেই। বিভাকেও শুরুতে কতবার ক্ষমা করেছে সে, আর কত। একটা মানুষ কতটাই বা মানিয়ে নিতে পারে, রাগ না করে থাকতে পারে। সারহান মন খারাপ করে ভাবছে মীরার আচরণের কথা। তার তো কষ্ট হচ্ছিল মীরা না খেয়ে থাকবে বলে, তাই সে মীরাকে জোর করল। মীরা তার ভালোবাসাটা বুঝতে পারল না, বিরক্ত হলো। মীরা ঢাকায় আসার পর সারহান বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু মীরা ওঠায়নি। তার খুব রাগ সারহানের উপর। কিন্তু কতক্ষণ আর কল না ধরে পারা যায়, আবার কল ধরলেও ঝগড়া হয়ে যায়। এদিকে মীরার মা ও মীরাকে খুব বকাবকি করছে, কেন সে সবার সাথে মিলেমিশে চলতে পারে না। মীরা তার মাকে নয়নার কথা বলে। মা তখন সবটা শুনে বলে, তাহলে তো তোর আরো বেশি দিন ওই বাড়িতে থাকা উচিত, নয়তো দেখবি 2 দিন পর তোর বর আর তোর নেই। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, না থাকলে নাই, এত কাউকে জোর করে রাখতে পারবো না, যে থাকার সে এমনিতেই থাকবে। সিনেমার ডায়লগ বন্ধ করতো মীরা, জীবনটা সিনেমা না কিন্তু। মীরা চুপ করে থাকে, কিছু বলে না। পরের সপ্তাহে বাড়ি ফিরলে দেখে সারহানের মা কেমন যেন মুখ অন্ধকার করে তার দিকে তাকিয়ে আছে। মীরা জিজ্ঞাসা করল, মা, আপনি কি অসুস্থ? মা বললেন, সেই খবর তুমি রাখবা কেন? ঘরে মানুষ হয়ে তুমি থাকো বাইরে বাইরে, আর পরের মেয়ে আমার সেবা যত্ন করে। না না, এখনো যায়নি। মা চেঁচিয়ে উঠে বলে, ও থাকবে নাকি যাবে সেটাতে তুমি কি করবে? মীরা নিজের ঘরে আসে, ভাবে চুপচাপ বসে থাকবে, কিন্তু সে পারে না। নয়নাকে ডাকে, এরপর দরজা লাগিয়ে দেয়। বাইরে থেকে বিভা চেঁচামেচি করতে থাকে, কি কথা তোমার নয়নের সাথে, যেটা আমার সামনে বলা যাবে না? নয়না অস্বস্তি নিয়ে হাসে, কি বলবে ভাবি? মীরা হেসে বলে, তেমন কিছু না, কয়েকটা প্রশ্ন করবো আর কিছু অ্যাডভাইস দিব বড় আপা হিসেবে, যদি কিছু মনে না করো। জি ভাবি। তুমি সারহানকে পছন্দ করো তাই না? নয়না মাথা নিচু করে বসে থাকে, উত্তর দেয় না কোনো। মীরা বলে, নয়না, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও আমার আর সারহানের ছাড়াছাড়ি হয়ে যাক, এরপর তুমি সারহানকে বিয়ে করবে? ছি ভাবি, এসব কি বলছো? আমি সারহান ভাইকে আগে পছন্দ করতাম, তাই বলে আমি কি এতই খারাপ যে এসব চাইবো? শোনো নয়না, তুমি চাইলেও সেটা ভুল। তোমার বাবা মাও কোনোদিন চাইবে না একটা বিবাহিত ছেলের সাথে তোমার বিয়ে হোক। সমাজে তোমাকে ছোট হতে হবে, লোকে বলবে আরেকটা মেয়ের সংসার ভেঙে তুমি এসেছ। ভাবি, আমি এসব কিচ্ছুই চাই না, ট্রাস্ট মি। চাও না? তাহলে এই বাড়িতে পড়ে আছো কেন? তোমার বাবা যথেষ্ট ধনী, এমন না যে থাকার জায়গা নেই বলে এসেছো। আর যদি বান্ধবীর সাথেই দেখা করতে এসেছিলে তাহলে তো 1-2 দিন থেকেই চলে যেতে। কিন্তু তুমি এসে এমন ভাব করছো যেন তুমি সংসারের বউ। রান্নাবান্না থেকে শুরু করে বাবা মায়ের যত্ন নেয়া, এসব কেন করছো? তুমি এমন ভাবেই মায়ের মন জয় করেছো যে উনি মনে করছে আমাকে বউ করে আনলেই ভুল হয়েছে। এভাবে কেন আমাদের মধ্যে অশান্তি করছো বলো? তুমি যদি চাও সারহানকে বিয়ে করবে তাহলে আমাকে বলো, আমি চলে যাই। এত ধোঁয়াশা আমার ভালো লাগে না, এত যুদ্ধ করে সংসার করা আমার পক্ষে অন্তত সম্ভব না। নয়নার চোখে পানি চলে এসেছে। সে বলে, ভাবি, আমি এমন নই। তুমি কেমন তাহলে? নয়না আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি দেখতে সুন্দর, পড়াশোনা জানা মেয়ে, ঘরে কাজ অনেক ভালো পারো, সব দিক থেকে পারফেক্ট। তোমার অনেক ভালো জায়গায় বিয়ে হবে, বুঝেছো মেয়ে? তাই এই বাড়ি না থেকে নিজের বাড়ি ফিরে যাও। অন্য সংসার ভেঙে মানুষ সুখী হয় না, অন্য কারোর চোখে পানি ঝরিয়ে নিজে হাসা যায় না। সৃষ্টিকর্তা হাসতে দেন না। তুমি ভালো জায়গায় বিয়ে করো, এরপর স্বামীকে নিয়ে বেড়াতে এসো, আমরাও যাব তোমাদের বাড়িতে। নয়না চুপচাপ উঠে চলে যায় মীরার সামনে থেকে। পরদিন সকালে সে ব্যাগ গুছিয়ে বিদায় নেয় সারহানদের বাড়ি থেকে। নয়না চলে যাওয়ার পর থেকে বিভার সে কি চিৎকার চেঁচামেচি। তার ধারণা মীরা নয়নাকে অপমান করেছে, এর জন্যই নয়না চলে গেছে। সে যা তা বলে মীরাকে গালি দিতে থাকে। মীরা সহ্য করতে পারে না, কিভাবে সে বড় ভাবে কিভাবে গালি দিতে পারে। মীরা বলে, বিভা, আমি তো এই বাড়ির লোক আর নয়না বাইরের, কেন তুমি বাইরের কারোর জন্য নিজের ভাবিকে অপমান করছো? সে কয়দিন আর থাকবে এখানে? কেউ কি নিজের বান্ধবীর বাসায় এতদিন থাকে? চুপ থাকো ফালতু কথাকার। ও কি তোমার টাকায় থাকে? তোমার টাকায় খেত? তোমার বাড়িতে থাকতো? এটা আমারও বাড়ি, তোমার বাড়ি এটা। আজকে তালাক দিলে আজকে চলে যেতে হবে, আসছে উনি ওনার বাড়ি। এমনি নয়, তালাক দিলে তোমার ভাইকে জেলের ঘানি টানাবো, বুঝেছ? তার আগে তো বাড়ি ছাড়বো না, বুঝুনি? বিভা চোখ পাকিয়ে তাকায়, এরপর বিলাপ করতে থাকে, কি ডাইনি আনছো ঘরে গো আম্মা? কত কইছে এর আইনো না, এটা দেখতেই দেখা যায় ডাইনি, মাথা ভর্তি ডাইনির মতো চুল। তখন তো শুনুনি, এখন নিজের ছেলের জেলে যাইতে দেখবে আর কি।
সন্ধ্যায় সারহান অফিস থেকে ফিরে ঘরে পা রাখতেই বিভা কাঁদতে কাঁদতে বলে, ভাই, তোমার বউ নয়নারের ঘাট ধাক্কাতে বের করে দিছে। আমি প্রতিবাদ করায় বলেছে তোমাকে নাকি জেলে দিবে। বিভা বলতে থাকে সারহান শুনতে পায় না কিছুই তেমন ভালো করে। তার প্রচন্ড বিরক্ত লাগে। মাত্র তো কাজ করে বাড়ি ফিরেছে, মাও এসে মীরার নামে বিচার দেয়। সারহান বিরক্তি নিয়ে রুমে ঢুকে বলে, মীরা, তুমি যদি ঝামেলা করার মোটিভ নিয়েই এ বাড়িতে এসে থাকো তাহলে প্লিজ ফিরে যাও। মীরা আর সারহানের মধ্যে আবার ঝগড়া হয়। মা সবসময় মীরাকে বলে, তুই চুপ থাকবি, কিন্তু চুপ কতক্ষণ থাকা যায়? বিনা দোষেই সারাক্ষণ অপদস্থ কতক্ষণ হওয়া যায়? সারহান আর মীরার কথা কাটাকাটি দেখিয়ে বাবা আসেন। সারহান বাবার রুমে এসে মাথা নিচু করে বসে থাকে। বাবা বলেন, তোর মীরার সাথে এত ঝগড়া হয় কেন বলতো? সারহান বলে, ওই তো করে, ও এমনি এমনি করে, আমি সেটা বিশ্বাস করি না। ও বড্ড ভালো মেয়ে, বুঝলি? ওর কাছে আমি অনেকবার গিয়েছি রোগশোক নিয়ে। যখন ব্যবসার কাজে ঢাকা থাকতাম ওকে সবসময় খেয়াল করতাম, একটুও সাজে না, কানে দুলো পড়ে না, অথচ অন্য ডাক্তাররা কত সাজগোজ করে আসে। একদিন ওকে কারণ জিজ্ঞাসা করলাম, ও বলল, হাসপাতালে রোজ কত রোগী মারা যায়, কত আপনজনের আহাজারি, এত কষ্টের মধ্যে কি সাজগোজ করা যায়? আমার সামনে একটা মানুষ কাঁদছে প্রিয়জন হারিয়ে, আর আমি সেই জায়গায় পটের বিবি সেজে বসে থাকবো কিভাবে? সেদিনে আমার ওকে খুব পছন্দ হয়েছিল। এরপর ওকে ফলো করেছি, ওদের বাসায় কতবার গিয়েছি, ওদের প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়েছি ওর ব্যাপারে। ওর পরিচিত সবাই ওর সুনাম করেছে, একজনও বলেনি মেয়েটা খারাপ। সব মিলিয়ে আমি বুঝেছি ও পারফেক্ট। তাই আমার মনে হয় তোর দোষী বেশি। সারহান মাথা নিচু করে বাবার ঘরে আরো কিছুক্ষণ বসে থাকে, এরপর নিজের ঘরে চলে আসে। ঘরে এসে সারহান দেখে মীরা ফোন হাতে নিয়ে গুনগুন করে গান গাইছে। সারহান বলে, মীরা, আমাদের মধ্যে যা হয়েছে আমি তার জন্য সরি। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায়? এরপরেও আবার তুমি সেম কাজই করবে? ওয়েল, তুমি বলো তাহলে আমি এখন কি করব? আমার কি শাস্তি হওয়া উচিত? আচ্ছা বাদ দাও, এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। এরপর থেকে মীরা কেমন যেন বদলে গেছে। বিভা অনেক কথা বললেও আর প্রতিবাদ করে না, কারোর সাথে তেমন কথা বলে না। তাকে অপমান করলেও সে মুখ খোলে না। সারহানের সাথেও আগের মতো বন্ধুসুলভ আচরণ করে না, খুনসুটি করে না। সারহান খালি জিজ্ঞাসা করে, মীরা, তোমার কি হয়েছে? মীরা হাসে, বলে, কিছুই হয়নি। তুমি আর আগের মতো নেই। আগে রাগ দেখালেও রাগের মধ্যে ভালোবাসা থাকতো, আর এখন হেসে কথা বলো তবুও মনে সবটাই ভান করছো। কেন এমন করছো? সব স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, তাহলে এই বলে কি এমন কেউ করে? মীরা বলে, কাছের মানুষের খারাপ ব্যবহার করলে ভুলতে সময় লাগে, কষ্ট হয়। আমি চাইলেও তোমার সাথে আগের মতো সহজ হতে পারি না। তুমি ভালোবাসার কথা বললেও মিথ্যা মনে হয়। কয়েকদিন পর বিভা তার শ্বশুরবাড়িতে চলে যায়, কারণ বিভার স্বামী বিদেশ থেকে এসেছে। মীরা যেন হাফ ছেড়ে বাঁচল। কথায় কথায় বিভার খোঁচা শুনতে শুনতে সে পাগল প্রায়। বিভা চলে যাওয়ার পর থেকেই মা খালি বলছে, আরে আমার মেয়েটা কিভাবে যে আছে, ওর শাশুড়িটা শয়তান। বিভা প্রায় 2 মাস পরে বাড়িতে আসে, এসে বাড়ি মাথায় তুলে ফেলে। তার শ্বশুর বাড়ির লোকজনের কি ভয়ঙ্কর রূপ তার বর্ণনা করা শুরু করে দেয়। তার শাশুড়ি সাক্ষাৎ ডাইনি, তার স্বামীর বড় বোন তা আরো বড় ডাইনি। রাতে মীরাকে উদ্দেশ্য করে বলে, ভাবির মতো তার সবার ভাগ্য না, কি কাকের ঠ্যাং বকের ঠ্যাং রেধে বসে থাকে, অথচ আমার ভাই সেটা অমৃত মনে করে খায়। মাও কিছু কয় না। আমার শাশুড়ি হলে এমন বউকে 2 দিনও রাখত না। মীরার একবার বলতে মন চাইল, আমি তো তবু তোমার বাবা মাকে রান্না করে খাওয়াই, তাদের সাথে থাকি। তুমি তো স্বামী আসলেই শুধু শ্বশুর বাড়ি যাও, সারা বছর তো শ্বশুর বাড়িকে একটাও ফোন করো না। তোমাকে যখন তোমার শাশুড়ি রেখেছে তাহলে আমাকেও রাখতো। কিন্তু মীরা কিছুই বলল না, কারণ এতদিনে মীরা বুঝে গেছে সংসার করতে হলে চুপ করে থাকতে হয়। এভাবে আরো 2 মাস কাটার পর একটা সুখবর পেল বাড়ির মানুষেরা। বিভা সন্তান সম্ভা। মা বাবা আর সারহানের খুশির অন্ত নেই। বিভার শাশুড়ি এলো এই বাড়িতে। মীরা দেখলো রোগা টিংটিং একটা মহিলা, ঠিকঠাক মতো হাঁটতেও পারে না। অথচ মীরা মনে করেছিল ঝাড়ুর উপর বসে কোনো ডাইনি আসবে হয়তো, যা বর্ণনা সে শুনেছে বিভার মুখে। মীরা থেকে জিজ্ঞাসা করলো, বাড়িতে আপনাকে কে রান্না করে খাওয়ায়? উনি বলে, আমিই রান্ধি। মায়াগো তো বিয়া হয়ে গেছে, তারা মাঝে মাঝে আসে। আর বিভা তো আমাদের বাড়িতে থাকতে পারে না, কারেন্ট নাই দীক্ষা। মীরা বলল, আপনি এই বাড়িতেই থেকে যান, বিভা যতদিন থাকে। একা বয়স্ক মানুষ এত কষ্ট করেন, আহা। ভদ্রমহিলা 2 দিন থেকে চলে যান। ছেলের শ্বশুর বাড়িতে তিনি থাকতে চান না, পরে ছেলের বউয়ের খোঁটা শুনতে হয় যদি।
মীরা বিভাকে বলল, বিভা, বেবি হওয়ার পর থেকে তুমি বাড়িতেই গিয়ে থাকবে, আর এখনো কিছুদিন থেকে আসো। বিভা মুখ বাঁকিয়ে বলে, এক ডাইনির জন্য আরেক ডাইনির টান থাকবে, এটাই তো স্বাভাবিক। ওই বুড়ির মুখ আমি বাবু পেটে নিয়ে দেখব, আর আমার বাবুর চেহারাও কালিমার্কা হবে, আমি চাই না। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে বিভার দিকে। রাতে মীরা রুমে এসে দেখে সারহান মশারি টাঙিয়ে রেখেছে। মীরা বলে, বাহ, এত ভালো হলে কবে তুমি? সারহান হাসে। বিছানায় শুয়ে সারহান বলল, মীরা, আমার খুব মন চায় একটা ছোট্ট বাচ্চাকে আদর করি, চুমু খাই, কোলে নিয়ে ঘুরি। ভালো তো, বিভার বাবু হলে তোমার ইচ্ছা পূরণ হবে, তখন ইচ্ছা মতো কোলে নিয়ে বসে থেকো। তা তো নিবই, কিন্তু ইস, যদি এমন একটা বাচ্চা পেতাম যে আমাকে বাবা ডাকতো। মীরা সারহানের দিকে ফিরে। ডিম লাইটের আলোয় সারহানের মুখটা দেখা যাচ্ছে, কেমন দুঃখী ভাব চেহারায়। মীরা জোরে জোরে হাসতে থাকে। সারহানের বুকে একটা কিল দেয়, বলে, তুমি তো নিজেই বাচ্চা এখনো, তোমার আবার বাচ্চার বাবা হওয়ার শখ কেন? বাবা হওয়া অনেক কঠিন, বুঝেছ মিস্টার ঝগড়াবতী? এনিওয়ে, তোমার নাম লজ্জাবতীর বদলে এটা রাখা উচিত। কেমন এটা? আমি বাচ্চা কোন দিক দিয়ে বলো তো? বাচ্চা না হলে কি আর অন্যর কথায় নিজের বউয়ের সাথে ঝগড়া করো? উফ মীরা, বাদ দাও না, তোমার পায়ে ধরি। আচ্ছা, বাদ দিলাম। এখন আমাকে একটা কিউট দেখে বাচ্চা এনে দাও, যেটা সারাক্ষণ বাবা বাবা করে আমার মাথা নষ্ট করে দিবে। চুপ থাকো, আমি মনে হয় বাচ্চার ফ্যাক্টরি নিয়ে বসে আছি, যত সব। ঘুমাও তো, এত তাড়াতাড়ি না। সারহান রাগে রাগি মুখ করে পাশ ফিরে সই। এই সারহান, তুমি কি রাগ? মীরা সারহানের উপরে হাত রাখে, বলে, আমার অনেক টুইন বাচ্চার শখ। কি টুইন? তোমার ভালো লাগে না? আমি তো নামাজে রোজার সব জায়গায় দোয়া করি যাতে আমার টুইন বেবি হয়। না, আমার জমজ টমজ ভালো লাগে না একটু, একসাথে দুইটা পালবো কেমনে? আল্লাহ রে। মীরা এবার উঠে বসে। সারহান কিলো পাথারে কিল ঘুষি দিতে থাকে। কি বললি তুই? তোর টুইন ভাল লাগে না? আরে মারছো কেন? নিজের মতামত কি প্রকাশ করা যাবে না নাকি? না, যাবে না। ম্যারিড পুরুষদের আবার কিসে নিজের মতামত? বউ যেটা বলবে সেটাই বলতে হবে, রাইট? সারহান আর মীরা দুজনে জোরে জোরে হাসতে থাকে। এক পর্যায়ে মীরা দেখে সারহানের চোখে পানি। এই, তুমি কি রাগ করছো? ব্যথা পেয়েছো? আমি তো ফান করছিলাম, সরি। সারহান বলে, মীরা, কতদিন পর তুমি আবার আমার সাথে মন খুলে কথা বলছো। আমার যে কি শান্তি লাগছে। আমি আগের মীরাকে অনেক মিস করতাম। মীরা বলে, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আরেকদিন আমার সাথে ঝগড়া করে দেখো কি করি আমি তোমার। সারহান বলে, আচ্ছা, আমাদের টুইন বাচ্চা হলে কি নাম রাখা যায় বলো তো? মীরা এবার খুব এক্সাইটেড হয়ে যায়। সে বিভার বাচ্চার জন্য একটা নাম ভেবেছিল, কিন্তু বিভা বলেছে, আমার বাচ্চার নাম তুমি রাখবা কেন? আমি আর আমার স্বামী কি মরেছি? আসো, কয়েকটা সুন্দর নাম বের করি। সারহান বলল, আসো। মেয়ে হলে সারা, আমার নামের সাথে মিল রেখে। নাম শুনে বোঝা যাবে আমার বাচ্চা। মীরা পরক্ষণে বলল, সর, তোর নামের সাথে মিলে রাখবো না। আমি 9 মাস কষ্ট করব, আর নাম হবে ওনার সাথে মিলিয়ে। সব কত, তাহলে কি? সারহান মুখ অন্ধকার করে ফেলল। মীরা লাইট জ্বেলে দেয়, বলে, টেবিল থেকে খাতা আনো সারহান, এখন সুন্দর সুন্দর নামগুলো লিখতে হবে। সকালে কিচেনে আসার পর মা জিজ্ঞাসা করল, মীরা, তোমাদের কি আবার ঝগড়া হয়েছে? কই না তো মা, কেন? মাঝরাতে একবার পানিতে ডাইনিংয়ে এসে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে। মীরা মাথা নিচু করে ফেলে। আসলে মা, কি, আমরা নাম ঠিক করছিলাম তো তাই। কার নাম? বিভার বাচ্চা নাকি? না, মানে আমাদের। মীরা মাথা নিচু করে লাজুকভাবে হাসে। মা চিৎকার করে ওঠে, কি বললে? আলহামদুলিল্লাহ, কবে জানলে? আমাকে শোনানোর প্রয়োজন মনে করলে না? না মানে এখনো তো হয়নি, পরে যখন হবে আর কি, তখন এর জন্য ঠিক করছিলাম নাম। মায়ের মুখটা চুপসানো বেলুনের মতো হয়ে গেল। বলো, তাহলে নাতি নাতির নামও ঠিক করতে? না মানে মা, আসলে এভাবেই রাত জেগে নাম ঠিক করো, তাহলেই নামই হবে। সেই নাম রাখার জন্য বাচ্চার হবে না। মীরা হাসে। পাশাপাশি কিচেনে হেল্পিং হ্যান্ড যিনি ছিলেন তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। বিভা হাজির হয় সেখানে। কি হয়েছে মা, এত হাসছো কেন? বিভা জিজ্ঞাসা করল, এত হাসাহাসির কি আছে? তোমাদের হাসির শব্দে ঘরের মধ্যে একটু শোয়ারও যাচ্ছে না। মা বললেন, তোর ভাবির কথা শুনে হাসি। সে এখনই তার না হওয়া বাচ্চার নাম ঠিক করে ফেলেছে। বিভার মুখটা অন্ধকার হয়ে গেল। কত ঢং যে আরো দেখা লাগবে দুনিয়ায় থাকলে। মা বললেন, যা বিভা, তুই শুয়ে থাক, অসুস্থ শরীর নিয়ে তো ঘোরাঘুরি করিস না। মীরা বলল, বিভার কিন্তু হাঁটাহাঁটি করাই দরকার মা, এই সময় টুকটাক কাজ না করে খালি শুয়ে থাকা একদমই উচিত না। বিভা গজগজ করে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ওরে আমার জ্ঞানী নুডলস, ওনার থেকে আমার জ্ঞান শিখতে হবে। মীরা মনে মনে বলল, তুই নুডলস শালি ফাজিল। সারহান ফেরার সময় বিভার জন্য অনেক খাবার দাবার আনলো।
প্রতিদিনই এখন সেমন করে। দেখতে দেখতে 3 মাস হয়ে যায়। বিভার শাশুড়ি 2 বার এসেছেন গ্রাম থেকে অনেক জিনিসপত্র নিয়ে। বেশ কয়েকবার বিভাকে বাড়িতেও যেতে বলেছে, কিন্তু সে যায়নি। মীরা লক্ষ্য করেছে বিভার ইদানিং মন খারাপ থাকে সারাক্ষণ। মনে হয় তার স্বামীর সাথে তার ঝগড়া বিবাদ হয়। ফলস্বরূপ তার সমস্ত রাগই মীরার ওপর ঝাড়ে সে। মীরা তেমন প্রত্যুত্তর করে না, যেহেতু বিভা প্রেগনেন্ট তাই। সারহান অফিসের কাজ করছে। হঠাৎ তার এক বন্ধু কলিগ হাঁপাতে হাঁপাতে এসে বলে, সারহান তুই এখনো বসে আছিস? হে আল্লাহ! সারহান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আরে অফিসে তো প্রধানমন্ত্রী এসেছে, জানিস না? কি সব বলছিস? সত্যি, বিশ্বাস না হয় দেখবি চল। সারহান দ্রুত পায়ে তার বন্ধুর পিছু পিছু যায়। গিয়ে দেখে মীরা এসেছে। সারহান রাগী চোখে তাকায়, এসে বলে, তোর ঘরের প্রধানমন্ত্রী। মীরা হাসলো। সারহান মীরাকে বলল, তুমি হঠাৎ কি মনে করে? এমনি তোমার অফিস দেখতে এলাম। কয়টা মেয়ে বান্ধবী আছে তোমার অফিসে, দেখে যাই। সারহান আস্তে করে মীরার মাথায় একটা থাপ্পড় দেয়। হেসে বলে, পাজি মেয়ে। মীরা হেসে বলল, আমাকে শপিং করতে নিয়ে যাবে আজকে? যা আপনার আদেশ মহারানী, তাই হবে। কিন্তু সকালে বললে বেশি ভালো হতো, এখন কত কাজ। মীরা বলল, আমি কিছু জানি না, তুমি এখন নাও। শপিং মলে এসে মীরা একটা সুন্দর ডিজাইনার কেটলি, চায়ের কাপের সেট, এসব গৃহস্থলী জিনিসপত্র কিনতে লাগলো। সারহান বলল, এসব হাবিজাবি কিনছো কেন? শাড়িটারি কিনো। মীরা অন্য একটা দোকানে গিয়ে 2 জোড়া ছোট্ট সাইজের জুতা কিনলো। সারহান বলল, এগুলো কার জন্য কিনছো? মীরা সারহানের কথা পাত্তা না দিয়েই আরেকটা শপে গেল। আবারও 2টা ছোট ছোট সাইজের ড্রেস কিনলো। ছোট সাইজের শীতের টুপি কিনলো, সোয়েটার কিনলো। সারহান বলল, এসব কেন কিনছো? কারণ তখন শীতকাল থাকবে তখন। আর এগুলো কি বিভার বাচ্চার জন্য কিনছো? না গো, তোমার বোনের স্বামী আছে, ভাই আছে, তারা থাকতে আমি কিনে দেবো কিসের জন্য? তাহলে এগুলো কার? তোমার ভাবির কি আবার বেবি হবে? মীরা কিছুক্ষণ রাগি রাগি চোখে তাকিয়ে থাকে, বলে, আমার এক পরিচিত দম্পতির বাচ্চা হবে, টুইন বেবি, ওদের জন্য কিনেছি। ওহ, কারা? মীরা রাগের মাত্রা আরেকটু বাড়ল। তুই যে লেভেলের গাধা, তোর পক্ষে ওদের চেনা সম্ভব না। নাম তো বলতে পারো নাকি? চিনতে তো পারি। নাম কি ওনাদের? সারহান আর মীরা। মীরাকে চমকে দিয়ে সারহান একটা চিৎকার দিয়ে ওঠে। মীরা ভয়ে বুকে থুতু দেয়। আশেপাশে মানুষ সারহানের দিকে তাকিয়ে আছে। মীরা বলে, কি হয়েছে? গলায় কি বোম ঢুকেছে? আমি এত খুশির আগে কখনো হইনি। আচ্ছা, টুইন বেবি হবে তুমি জানলে কিভাবে? আমি কাল রাতে স্বপ্নে দেখলাম টুইন বাচ্চা, আর আজকে হাসপাতালে টেস্ট করলাম, দেখি পজিটিভ। সারহান একদম বাচ্চাদের মতো হাসছে। মীরা বললে, এখন থেকে এত আবার মতো হাসলে হবে না, অনেক দায়িত্ব, বুঝেছ? দেখতে দেখতে বেশ কয়েক মাস হয়ে যায়। মা বলে, মীরা এখন তুমি কিছুদিন ছুটি নিয়ে তোমার মায়ের কাছ থেকে ঘুরে আসো। মীরা বলল, জি মা, যাব। সারহান কয়েকদিন পর ছুটি নিচ্ছে, তখন যাব। বিভা বলে উঠল, কেন ভাবি, সব কথায় ভাইকে টানো কেন? তুমি বাচ্চার মা হবা, আর এই সময় তো মেয়েরা বাপের বাড়ি থাকে, এটা তো নিয়ম। না বোন, আমি এই নিয়ম মানি না। তোমার ভাই আমার সাথে থাকবে, আমি প্রতিনিয়ত কত কষ্ট করে সেটা অনুভব করবে আর আমাকে হেল্প করবে, আমি এটাই চাই। এত ফ্রি ফ্রি ভাব হয়ে যাওয়া ঠিক না। তোমার তো ভাবি সবাই যে ঢং। মা বললেন, থামতো তোরা। মীরা, তোমার মাকে বলো বেরিয়ে যেতে। মীরা হেসে বলল, আচ্ছা মা। দেখতে দেখতে আরো দিন কাটতে লাগলো। বিভার মীরার প্রতি অনেক রাগ। তার ধারণা মীরা ইচ্ছা করে এখন বাচ্চা নিচ্ছে, তার সাথে হিংসা করে। যেহেতু বাড়ির সবাই তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, সেটা মীরা সহ্য হয়নি। একদিন মীরা ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে চেঁচামেচি হচ্ছে। দ্রুত বসার ঘরে যায় সে, দেখে বাবা বিভাকে বকছেন। ওখান থেকে ঘটনা যা বুঝতে পারে তা হলো, বিভার শাশুড়ি অনেকদিন ধরে অসুস্থ, আর বিভা একবারও দেখতে যায়নি। এটা নিয়েই তার স্বামীর সাথে এতদিন ঝগড়া চলছিল। আর এখন বিভার স্বামী বিভার বাবার কাছে বিচার দিয়েছে। বাবা বললেন, আমার লজ্জা লাগছে যে তুই এত খারাপ। 2 দিন ওখানে গিয়ে থাকলে তো তুই মরে যেতি না। তোর স্বামীর বড় বোনেরা ছিল, ওরা তোকে রাখতেও দিত না। আর তোর ভাবি যদি ঘর বাহির দুটাই সামলাতে পারে, তুই কেন 2 দিন ওইখানে গিয়ে থাকতে পারলি না? বাবা নিজের ঘরে চলে গেলেন কথাগুলো বলে। বিভা চোখের পানি মুছে ব্যাগ গোছানো শুরু করলো। মীরা বলল, এখন আর যাওয়া দরকার নেই, ডেট যেহেতু ঘনিয়ে আসছে। তুমি চুপ থাকো, সব ব্যাপারে নাক না গলালে তোমার কি শান্তি লাগে না? কেন এসছো এই ঘরে, মজা দেখতে? দেখো বিভা, আমি তোমার বড় বোনের মতো, আমি তোমার ভালো চাই। আমাদের বাসা থেকেই তো আমার হাসপাতালটা কত দূরে, আর তোমার শ্বশুরবাড়িতে একটু গ্রামের দিকে, ওখান থেকে হাসপাতাল আরো দূরে। তোমার তো ডেট চলেছে, আমার ডেটের এখন অনেকদিন বাকি। ভাবি, তুমি আর এখন আমার সামনে ভালো সেজো না। তুমি যে কত ভালো তা আমার জানা আছে। বিভাকে নিতে তার এক চাচাতো দেবর এলো। বিভা তার সাথে চলে গেল। কয়েকদিন থেকেই চলে আসবে,
মীরা নিজে অসুস্থ, ইদানিং অনেক কষ্ট হয় মীরার। সত্যি সত্যি মীরার পেটে যমজ বাচ্চা। এখন তো হাঁটাহাঁটি করতে অনেক বেগ পেতে হয় মীরার। এর মধ্যে সেদিন সকাল থেকে অনেক বৃষ্টি। মীরা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। বৃষ্টির ছাট আর ঠান্ডা বাতাসের জন্যই হয়তো মীরার বিকালের দিকে জ্বর এলো। মীরা সারহানকে ফোন করলো, কারণ মীরার শাশুড়িও বিভা শ্বশুরবাড়িতে গিয়েছে বিভা যাওয়ার পর দিনই। তার মেয়ে একা থাকবে, সে চায় না। সারহান এসে মীরাকে বকাবকি করলো, কেন সে একটু সাবধানে থাকে না। রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। মীরা সারহান তাড়াতাড়ি শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে টেলিফোন এলো মায়ের থেকে। মা বলল বিভার অবস্থা খুব খারাপ, এত ঝড় বৃষ্টির মধ্যে হাসপাতালে নেওয়া যাচ্ছে না। মীরা বলল, মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য কল করছি এখনই। এরপর মীরা হাসপাতালে ফোন করলো। সারহানকে বলল, এবার চলো আমরা হাসপাতালে যাই। সারহান বলল, এত ঝড়ের মধ্যে তোমার যাওয়ার দরকার নেই, এই শরীর নিয়ে। তার চেয়ে বরং আমি যাই, তুমি থাকো। ননসেন্স, তুমি কি ডাক্তার? হাসপাতালে কি আর ডাক্তার নেই? আপন মানুষ দেখলে যে কত সাহস বাড়ে, শান্তি লাগে, তুমি বুঝো না। মীরা সারহানের সাথে হাসপাতালে গেল। বিভার বাচ্চার পজিশন উল্টো হয়ে আছে, বিভার অবস্থাও খুব খারাপ। মীরাকে দেখে বিভা বলল, ভাবি আমি মনে হয় আর বাঁচব না, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিও। মীরার চোখে পানি চলে এলো। সে সারা রাত বিভার সাথে অপারেশন থিয়েটারে ছিল এই শরীর নিয়েই। বিভা মীরার হাত শক্ত করে ধরে রেখেছিল খুব ভরসার সাথে। অবশেষে অনেক কষ্টের পর ভোরে বিভার একটা ফুটফুটে মেয়ে হয়। বিভা ততক্ষণে প্রায় অচেতন। মীরা বাচ্চাটাকে কোলে নিল, বলল, শুদ্ধ হৃদয়ের মানুষ ও মা। সকালে মীরার শরীর অনেক অসুস্থ হয়ে যায়। মীরা নেতিয়ে পড়ে একদম। মীরা অনেকদিন অসুস্থ ছিল। বিভা হাসপাতাল থেকে বাড়িতে আসার পরেও বিভা মীরার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, আর সারাক্ষণই বলে, ভাবি তুমি আমার মেয়ের নাম রাখো। মীরা অবাক হয়ে বিভাকে দেখে, কত বদলে গেছে সে রাতের পর থেকে। এখন কত সুন্দর করে কথা বলে। মীরা বিভার মেয়ের নাম রেখেছে শুদ্ধতা, এই নামে বিভা তাকে ডাকে। দেখতে দেখতে সময় গড়ায়। মীরারও দুটি ফুটফুটে শিশুর জন্ম দেয়। সবাই এসে বাচ্চাদের দেখে কোলে নেয়। নানা নানি দাদা দাদির ভিড়ে সারহান বাচ্চাদের ধারে কাছে আসতে পারে না। অবশেষে সবাই রুম থেকে গেলে সারহান বাচ্চাদের পাশে বসে। তার চোখে পানি এসে পড়েছে। ছোট বাচ্চা তার অনেক ভালো লাগে, কিন্তু আজকের ভালো লাগাটা একদম অন্যরকম। পুরাই আমার মতো দেখতে, তাই না মীরা? না তো, আমার মতো। সারহান আস্তে আস্তে একজন একজন করে কোলে নেয়। বলে, বাবা বলো, বাবা বলো সোনামণি। মীরা হেসে ফেলে। জন্মেছে একদিন হয়নি এখনো সারহান। আমার যে কি খুশি লাগছে মীরা, তাহলে ওটা আদর করে দাও। সারহান বাচ্চাদের কপালে পর্যায়ক্রমে চুমু খায়। মীরা নিজের কপালে হাত রাখে, হায় রে, আমি বলছি কার কথা, সে বুঝলো কি? সারহান মীরার কপালে চুমু খায়। 4 বছর পরের কথা। বিভার মেয়ে ও মীরার ছেলে মেয়ে ধীরে ধীরে অনেকখানি বড় হয়েছে। বিভা এখন শ্বশুর বাড়িতেই থাকে। মীরার সাথে এখন আর আগের মতো ঝগড়া করে না, যথেষ্ট বুঝদার হয়েছে। সেদিন বিভা তার স্বামী আর কন্যাকে নিয়ে বাড়িতে এসেছে বেড়াতে। মীরা আর তার শাশুড়ি অনেক রান্নাবান্না করে ওদের জন্য। এক পর্যায়ে মীরা আর বিভা রুমে বসে গল্প করছিল। বাচ্চারা সবাই বাইরে অন্য বাচ্চাদের সাথে খেলছে। এমন সময় বিভার মেয়ে শুদ্ধতা কাঁদতে কাঁদতে রুমে আসে। বিভার মেয়েরা দুজনে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে মা, কাঁদছো কেন? শুদ্ধতা বিভাকে জড়িয়ে ধরে বলে, মা আমার চুল কার্লি দেখে ওই বাসার বাচ্চাগুলো বলেছে আমার চুল নাকি নুডলসের মতো, এর জন্য নাকি আমাকে ডাইনির মতো লাগে। বিভা শুদ্ধতার কপালে চুমু দিয়ে বলে, ওরা পচাতে এসব বলেছে, আমার মাটা তো একদম পুরীর মতো দেখতে। যারা এসব বলে তারা খুবই খারাপ, তাই না মা? তোমাকে তো আল্লাহ পছন্দ করে এমন চুল দিয়েছে, ওরা একদমই বোঝে না। যারা এসব বলে তারা খুবই খারাপ, তাই না মা? আমাকে তো আল্লাহ পছন্দ করে এমন চুল দিয়েছে। বিভা মাথা নিচু করে বলে, হ্যাঁ বোঝে না, ওরা খারাপ। এরপর আর চোখে মীরার দিকে তাকায়। মীরা হাসে, বলে, শুদ্ধতা মামুনি এদিকে আসো। শুদ্ধতা মীরার কাছে এসে মীরাকে জড়িয়ে ধরে। মীরা মজা করে বলে, তোমাকে নুডলস বলে বেশি বিরক্ত করলে তুমি ওদের বলবা স্টিক নুডলস। শুদ্ধতা হা হা করে হেসে দেয়। সেই নিষ্পাপ হাসিতে যোগ দেয় মীরা আর বিভাও। তাদের সংসার কাটে খুবই সুখ এবং সংসারে। প্রিয় লিসেনার, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে ছিলাম আমি ইফতি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।